নমস্কার তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিক এক্সাম 2024 সালে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নাম্বার যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে নিচের বিকল্পগুলোর মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। একের এক দাগে আছে রমেশ ও রমার কদিন পরে দেখা হতে হবে মাসখানেক পরে। পরের প্রশ্ন এই কি সর্বনাশা ছেলে, ছেলেটি হলো উত্তর হবে বকু। এরপরে দেখো দুই দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল, উত্তর হবে উত্তর পাড়া থেকে। পরের প্রশ্ন নাটোরের মহারাজার নাম হবে জগদীন্দ্রনাথ। তিন দাগে আছে লিচুর বীজ কোন মাসে পাকে, উত্তর হবে বৈশাখ মাসে। এবার চলে যাই তিন দাগে, বলে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক দাগে আছে তোমাকে নিষ্ঠুর বলা ভুল, তুমি নিজ অতি ছোট বক্তাকে, এখানে বক্তা হলো রমেশ, তার এই রূপ উক্তির কারণ কি? উত্তরটি দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা রমেশের অনুরোধ রাখতে রাজি হয়নি, কারণ সে মনে করে এই জমিদারি তার নামে থাকলেও মূলত পিতা যদু মুখুজ্জে নাবালক সন্তান যতীনকেই তা দিয়ে গিয়েছিলেন। রমাকে অভিভাবকত্বে ওই দক্ষতায় তার রক্ষা করতে হবে, তাই 25-26 বছরের জমিদারির বুদ্ধিতে ক্ষতি স্বীকার করলেও তাদের প্রভূত লোকসান হবে বলে তার ধারণা। এছাড়াও বাদ ঘোষালদেরও, তাই এক্ষেত্রে বেনিরও মত নেই, তাই নিজের ইচ্ছা খাটিয়ে সে এই কাজ করতে পারবে না। তাই এই পরিপ্রেক্ষিতে রমাকে রমেশ অতি নীচ ও নিষ্ঠুর বলে দাবি করেছিল। দুই দাগে দেখো আমাদের তো জয় জয়কার, কী কারণে লেখক ও তার সঙ্গীতের জয় জয়কার হলো? অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না, তারা ইংরাজি ভাষায় চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি দুই ভাগে বিভক্ত হলো। ওরা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতা বাধা দিতে থাকলো। অবশেষে বাধ্য হয়ে নেতৃত্বস্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকেই লেখক তাদের জয় জয়কার বলে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন দেখো চার দাগে চলে যাই। চারের এক দাগে আছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছে, উত্তর হবে পেতচ্ছায়া। পরের প্রশ্ন দেখো হাওয়াদের নেই, উত্তর হবে বাড়ি। এবার চলে যাই পাঁচ দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পাঁচের এক দাগে আছে দাঁড়াও কবিতায় কবি কাকে কাদের পাশে দাঁড়াতে বলেছেন, উত্তর হবে সমাজের সমস্ত মানুষকেই অসহায় অনাহারী মানুষদের পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন দেখো বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়, উত্তরটি হবে সাত সকালের রঙিন মেঘেরা। পরের প্রশ্ন দেখো জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়, উত্তরটি হবে বহুদিনের বুনো চাল, তার শাখা নুয়ে আছে। আছে কারা ওরা, কিভাবে
কবিতা অনুসারে ওদের পরিচয় দাও। ওরা বলতে এখানে অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় লিখিত ছন্নছাড়া বেকার ছেলেদের বোঝানো হয়েছে। সেই সব ছন্নছাড়া বেকার ছেলেদের যুগের চাপে কিছুই নেই, তাদের না আছে আশ্রয়, না আছে সম্বল, না আছে ভবিষ্যৎ, আইন কানুন, বিনতা, ভদ্রলতা, শালীনতা, এইসব কিছুই নেই তাদের। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই। তাদের জন্য মেলায় খেলার মাঠে টিকিট নেই, হাসপাতালে শয্যা নেই, বাড়িতে ঘরও খেলার মাঠ নেই। তাদের অনুসরণ করার মতো নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, এমনকি তাদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই। এই কারণেই তাদের সম্পর্কে প্রস্তুত কথাটি বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন, মানুষের অবচেতন মনের আকাঙ্ক্ষাই স্বপ্নে প্রকাশিত হয়, তাই স্বপ্নকে ঘিরে মানুষের মনে একটা বেদনার অনুভূতি কাজ করে। অধিকাংশ ক্ষেত্রেই তাতে থাকে বাস্তবায়িত না হওয়ার যন্ত্রণা। কবি জীবনানন্দ দাশের রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় কবির শৈশব অতিবাহিত হয়েছে গ্রাম বাংলায়। কবি মনে শৈশবের দিনগুলির ছবি অমলিন। কবি গ্রাম বাংলার প্রকৃতির প্রতি নিবিড় টান অনুভব করেন। গ্রাম বাংলার জলসিঁড়ি, নদী, শঙ্খচূড়, হিজল, চালতার বুনো গন্ধ, ছোট্ট ডিঙি সবই কবির জীবনে রোদের গন্ধ মাখা শুকনো হলুদ পাতার মতো সরে সরে যায়। তাই কবি তার স্বপ্নে স্মৃতি মেজরতার বেদনাকে অনুভব করেছেন। কবি সেই কারণেই উল্লেখ করেছেন স্বপ্নে যে বেদনা আছে। এবার দেখো 7 দাগে চলে যাই। 7-এর 1 দাগে আছে, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে লক্ষ্মণ মহাজন শিষ্যের বাড়ি গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, এই করি খেলবি কে কাকে বলেছিল? অপু বঙ্কাকে কথাটি বলেছিল। সাতের 3 দাগে আছে, দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল? সেরা ন্যাকড়া। পরের প্রশ্ন দেখো, 8 দাগে চলে যায়। 8-এর 1 দাগে আছে, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। বক্তা কে? এখানে বক্তা হলেন নরোত্তম দাস বাবাজি। তিনি কাকে একথা বলেছিলেন? তিনি অপুকে একথা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, কোন বইখানা দিয়ে যাবার কথা ছিল? প্রেম ভক্তি চন্দ্রিকা। চলো 8 দাগে দেখিনি। 8-এর 2 দাগে আছে, বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কেন? অপু তার বাবার সঙ্গে শীর্ষ বাড়িতে বেড়াতে গিয়ে অমলাদের ঘরের মাটির আতা, পেঁপে, শশা অবিকল সত্যিকারের মতো দেখেছিল। একটা পুতুল দেখেছিল যেটাকে পেট টিপে মৃগী রোগের মতো হাত পা ছুড়ে হঠাৎ খঞ্জনি বাজাতো। রেলের রাস্তাও সে দেখেছিল। এই সব গল্পই অপু 15 দিন ধরে বলে বেরিয়েছিল। এবার চলো 9 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 9-এর 1 দাগে আছে, একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহৃত হয় সেটি হলো সর্বনাম। পরের প্রশ্ন দেখো, ক্রিয়ার মূলকে বলে? উত্তর হবে ধাতু। সাবাস, দারুণ খেলছে। নিম্নলিখিত পদটি হলো? উত্তর হবে অব্যয়। চলো এবার 10 দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে, চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। মাথা একটি হলো মেধাবী অর্থে, লিখতে পারো যে তার অঙ্কে খুব মাথা আছে। লিখবে যে তার বাক্য রচনা লিখবে যে রচনা লিখবে সানাইয়ের অঙ্কে খুব মাথা আছে। আরেকটা মাথা অর্থে লিখতে পারো মাথা মানে মুড়ো। মাছের মাথার মুড়িঘণ্ট খুব ভালো লাগে। এরপরে দেখো, অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নির্দেশ ইত্যাদির ভাব প্রকাশিত হয়ে বক্তার ইচ্ছা, নির্বাচন অথবা নৈতিক অবস্থানকে সূচিত করে তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন দেখে শুনে কাজ করো। এরপরে দেখো তোমাদের পত্র রচনা আছে, আমি এই রচনার ভিডিওগুলো আলাদাভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো এবার আমরা 4 নম্বর মডেল সেটটি দেখে নিই। প্রথমেই বলেছে রমা যার জমিদারির অভিভাবক ছিলেন সেটি হলো যতীন। পরের প্রশ্ন দেখো, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। 3 দাগে আছে হাওয়ার গান কবিতাটি লেখেন বুদ্ধদেব বসু। 4 দাগে আছে রৌদ্রে যে গন্ধ লেগে। এবার দেখো 2 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। 2-এর 1 দাগে আছে পুকুর মায়ের নাম কি? উত্তর হবে নির্মলা। পরের প্রশ্ন দেখো, জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? উত্তর হবে বুনো চালতার। 3 দাগে দেখো আকবর কোন গ্রামের প্রজা? উত্তর হবে পীরপুর। আর কবির ট্যাক্সিতে কতজন ছোকরা উঠেছিল? উত্তর হবে 3 জন। পরের প্রশ্ন দেখো, 2-3টে বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1 দাগে আছে ফিরে আসতেই দেখি। ফেরার পথে কবি কি দেখতে পেলেন? অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচিত ছন্নছাড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। ফেরার পথে কবি দেখতে পেলেন অতীতের চেনা সমস্ত নির্জীবতার প্রাণের সঞ্চার হয়েছে। জীর্ণ শীর্ণ ফ্যাকাশে গাছটায় যেন লেগেছে সবুজের ছোঁয়া। পরিবেশের সমস্ত কালিমায় লেগেছে শুভ্রতার চমক। যেন বেওয়ারিশ ভিখারির মূল্যহীন প্রাণ মূল্যবান সমাজের চেয়ে চেতনার সঞ্চার করেছে। মৃতপ্রায় বয়স্ক সমাজ যেন ধীরে ধীরে জেগে উঠেছে। পরের প্রশ্ন দেখো, ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? উত্তরটি দেখো, আশাপূর্ণা দেবীর রচিত কি করে বুঝবো গল্পে ডাম্বলের বাবা ছিলেন অত্যন্ত কৃপণ প্রকৃতির মানুষ। ছেলেকে স্কুলের মাইনে দিতে টাকা খরচ করতে তিনি রাজি ছিলেন না, তাই ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি। পরের প্রশ্ন দেখো, আগে এই সব কিছুই জানিতাম না কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? গাছেরা কোনো কথা না বললেও তাদের যে একটা জীবন আছে, তারা যে মানুষের মতোই আহার করে দিন দিন বেড়ে ওঠে, এই বিষয়টি গাছের কথা প্রবন্ধের লেখক জগদীশচন্দ্র বসুর কাছে অজানা ছিল। পরের চলে যাই, বলেছে যে 4 দাগে চলে যাই, বলেছে 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 দাগে আছে পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? পাড়াগাঁয়ের দুপ্রহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দ দাশের পাড়াগাঁয়ের দ্বিপ্রহর তথা গ্রাম বাংলার প্রকৃতির প্রতি সুতীব্র ভালোবাসা ব্যক্ত হয়েছে। কবি শৈশবের পাড়াগাঁয়ে ফেলে রেখে চলে এসেছেন বহুদূরে, কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যোগ ছিন্ন হয়নি। বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে কবির জীবন। কবির হৃদয়ে বাসা বেঁধেছে যে গল্প কাহিনী স্বপ্ন আশা স্মৃতি, তাই নিয়ে কবি মন নিরন্তর সুখে ডুবে থাকে। বাংলার স্মৃতিমেদুর দুপুরের কথা কবি বারবার মনে পড়ে যায়। ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবি সেই স্বপ্নের দুপুরের নকড়া পেরে শাড়ির মেয়েটি সরে গিয়েছে বহুদূরে, কিন্তু কবির হৃদয়ে রয়ে গিয়েছে সেই স্মৃতিমেদুর দুপুরের ছবি। কবির মন তাই পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে ভালোবাসে। পরের প্রশ্ন দেখো, রমেশ বিস্ময়ে হতবুদ্ধ হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ দুর্যোগের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গ্রামের যদু মুখুজ্জের বিধবা কন্যা বাল্যসখী রমা শরণাপন্ন হয়। কারণ বাদ ঘোষাল ও মুখুজ্জে উভয়ই। রমেশের কথা শুনে রমা জানায় বেণী ঘোষালের এই বিষয়ে মত নেই। রমেশ জানায় যে সেই বছর গ্রামবাসীদের সাথে কিছু ক্ষতি স্বীকার করতেই হবে। প্রথমে রমা নীরব থাকলেও পরে জানায় যে ক্ষতি মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তার এই উত্তরে রমেশ হতবাক হয়ে যায়, কারণ এই উত্তর তার প্রত্যাশিত ছিল না। পরের প্রশ্ন দেখো, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল? সে চিরকাল উত্তাল কেন? উত্তরটি দেখো, কবি বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতায় চিরচঞ্চল হাওয়া চিরকাল উত্তাল। কবি বলেছেন হাওয়াদের কোনো বাড়ি নেই, তাই তারা চিরকাল বাইরে কেঁদে মরে। পৃথিবীর সব জায়গাতেই ছুঁয়ে ছুঁয়ে উত্তাল হাওয়া বয়ে যায় হয়তো সেই ঘরের খোঁজে। যে ঘর তার কোথাও নেই, নাকি কোনো অচেনা অদেখা প্রিয়জন যার খোঁজে সে উত্তাল অস্থির হয়ে ছুটে বেড়ায়, তাকে যে কোথাও পায় না। পৃথিবীর সব জল তীর পাহাড় বন্দর নগর অরণ্য প্রান্তর ছুঁয়ে সে বৃথায় বয়ে যায়। ঝরা পাতা ঢাকা পার্কের বেঞ্চিতে পাঁজর বেরোনো দেয়ালের গায়ে শাসিতে
চিমনির শব্দ এবং কাননের কান্নাতে সে প্রশ্ন করে। ঘুমন্ত ঘরের পাশ দিয়ে সমুদ্রে ভেসে চলা জাহাজের ওপর দিয়ে সে বয়ে চলে, কোথাও আশ্রয় পায় না। হাওয়ার কোনো বিশ্রাম নেই, অন্তহীন সময় ধরে সারা বিশ্ব জুড়ে চলে তার এই অফুরন সন্ধান। তাই সে চিরকাল উত্তাল হয়ে থাকে। পাঁচটাকে দেখো অতি সংক্ষেপে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বধূর বাড়িতে অপুকে কি খেতে দেওয়া হয়েছিল? মোহনভোগ, লুচি, নানা রকমের তরকারি। আর কি নিয়ে অপু দুর্গার মধ্যে ঝগড়া হয়েছিল? দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা নিয়ে। আর অপুর ঠাকুরদাদার নাম কি? রামচাঁদ তর্কালঙ্কার। এবার দেখে নাও 6-এর এক দাগে আছে জটিল বাক্য কাকে বলে? বাক্যে একাধিক বাক্য বা খণ্ড বাক্য নিয়ে গঠিত। বাক্যে যখন একটি খণ্ড বাক্য বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তখন তাকে জটিল বাক্য। যেমন যদি আমি যাই তাহলে টিনাও যাবে। এরপরে দেখো এগিয়ে চলতে হবে, অনুজ্ঞাবাচক এগিয়ে চলো। আর সত্য সাপেক্ষ বাক্যের উদাহরণ বিনা পরিশ্রমে কিছুই লাভ হবে না। এরপরে দেখো এদিকে আছে অমল ধীরে হাঁটছে। রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর বিশেষণ? ধীরে কথাটা হলো ক্রিয়া বিশেষণ। এরপরে দেখো নাম ধাতুজ ক্রিয়া কাকে বলে? নাম ধাতুর ক্ষেত্রে ক্রিয়া বিভক্তি যোগ করলে যে ক্রিয়াপদ পাওয়া যায় তাকে নাম ধাতুজ ক্রিয়া বলে। আর আমি আর তুমি সেখানে যাব, এখানে আর কোন শ্রেণীর অব্যয়? এটি হলো সংযোজক অব্যয়। তাহলে চলো তোমাদের 4 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।